কাল সন্ধ্যা ৬টায় ঘোষণা হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রেওয়াজ অনুযায়ী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবগত করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নেন বৈঠকে। দুপুর 12:30 থেকে প্রায় 2টা পর্যন্ত চলে বৈঠক। এতে ভোটের সার্বিক বিষয়, তফসিল, ভোটার সংখ্যা, ভোট গ্রহণের সময় বৃদ্ধি, আইন শৃঙ্খলা সহ নানা বিষয়ে রাষ্ট্রপতিকে অবগত করেন সিইসি। পরে এ বিষয়ে নির্বাচন কমিশনে ব্রিফ করেন ইসি সচিব আক্তার আহমেদ। অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার ক্রম সংযোজন এবং বর্তমান অবস্থা, সেটা পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন যেটা হয়েছে এবং পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশনের সর্বশেষ অবস্থা, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুটো বিষয়ে কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, সেই সাথে আমরা যে 1 ঘন্টা সময় বাড়িয়েছি, বললেন যে এটা যৌক্তিকভাবে এটা হয়েছে। উনি অত্যন্ত মনোযোগ দিয়ে যেটা জানতে শুনেছেন সেটা হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং অ্যান্ড ইন কান্ট্রি পোস্টাল ভোট। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নির্বাচন আয়োজনে রাষ্ট্রপতির সহযোগিতার আশ্বাসের কথা জানান তিনি। সার্বিকভাবে আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো, সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য, সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। তিনি জানান, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরই মধ্যে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করা হয়েছে জানিয়ে আক্তার আহমেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হবে। 11ই ডিসেম্বর সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। আদালতের আদেশ পেলে বাগেরহাটে 4টি সংসদীয় আসন এবং গাজীপুরের 5টি আসন পুনর্বহাল করে গ্যাজেটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তারা, আনুষ্ঠানিকভাবে জানান প্রেস সচিব শফিকুল আলম। এর আগে সচিবালয়ের সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান আসিফ মাহমুদ, তবে কোন দল থেকে তা পরিষ্কার করেননি। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি করেননি বলেও দাবি করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করবেন এমনটাই বলা ছিল। বুধবার বিকেল 5টার দিকে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র তুলে দেন তারা। এই বয়সে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় তাদের শুভকামনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রেস সচিব। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এই 2 ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। তিনি বলেন, আমি কোট অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। এর আগে সচিবালয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে যুব, ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন সাফল্য তুলে ধরেন আসিফ মাহমুদ। অনেক ধরনের অভিজ্ঞতাই হয়েছে, অনেক কিছুই হয়তো বলা যায় না। তো আসলে এই ধরনের পর্যায়ে কাজ করতে গেলে নানা ধরনের জটিলতা যেমন আছে। তবে তার মেয়াদে যেসব দুর্নীতি, অনিয়মের অভিযোগ উঠেছিল তা চেপে যান আসিফ মাহমুদ। সাংবাদিকদের প্রশ্নে দাবি করেন এসব কিছুই করেননি তিনি, অতিরঞ্জিত সংবাদ করা হয়েছে। আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি কাউকে এই ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি এবং আমার টিমের কেউ এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয়। সে কারণে আমি নিজেই দুদকে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করে এই বিষয়ে অধিকতর অনুসন্ধান করার জন্য। দুদক সে বিষয়ে অনুসন্ধান করেছে। এখন পুরোটা বিষয় দুদকের এখতিয়ারাধীন। আমার নিজের এলাকায়
কুমিল্লায় আমি একটা প্রজেক্ট নিয়েছি, কিন্তু আমি জানি না ওনারা কিসের ভিত্তিতে নিউজ করেছেন, কারণ সেই একটা প্রজেক্ট পাস হওয়ার আগ পর্যন্ত তো আপনি সেটা নিয়ে কভার করাটা কতটুকু, আমি নিজে সাংবাদিকতায় পড়াশোনা করে নিয়ে আপনারা হয়তো বেটার জানবেন। এই প্রজেক্টটা এখনো পাস হয়নি। আগামী নির্বাচনে অংশ নেয়ার কথা জানান আসিফ মাহমুদ। কোন দলের হয়ে কোন জায়গায় নির্বাচন করবেন দ্রুতই তা অবহিত করবেন বলেও জানান তিনি। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। ধোঁয়াশা রাখছি না এ বিষয়ে, আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। আর এ বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন। এবং যে দলের কথা বললেন, অবশ্যই যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এদিন মন্ত্রণালয়ে আসেননি, গণমাধ্যমের সাথেও কথা বলেননি। শোনা যাচ্ছে তিনিও নির্বাচন করবেন। মাহফুজ আলম আর আসিফ মাহমুদ পদত্যাগ করবার পর উপদেষ্টা পরিষদে এখন 21 জন সদস্য রইলেন। যে 4টি মন্ত্রণালয় খালি হয়েছে সেখানে নতুন কাউকে নেয়ার সম্ভাবনা কম। পুরনোদের মধ্যেই দায়িত্ব বন্টন করা হবে বলে জানা গেছে। দেশকে রক্ষা করতে ধানের শীষকে জেতাতে হবে, এর বিকল্প নেই বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষ কর্মশালায় তিনি বলেন, একমাত্র বিএনপি জনগণের সামনে দেশ গড়ার কর্মপরিকল্পনা তুলে ধরেছে। তা বাস্তবায়নে বিএনপি জনগণের সমর্থন চায়। কোনো প্রতিহিংসার রাজনীতি নয়, দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নই বিএনপির লক্ষ্য। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার চতুর্থ দিনে সারা দেশের যুব ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন। এতে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান সহ 8টি খাতে বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারের নামে একটি দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা চাইছে। যারা সংস্কারের কথা বলেন ওনারা আসলে জানেন না কি সংস্কার করতে হবে। এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বিএনপি ভিন্ন মতের মানুষের অধিকার নিশ্চিত করবে, কারো মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করা হবে। সকল রাজনৈতিক ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ, কাজেই আমরা আমাদেরটা বলবো, অন্যরা তাদেরটা বলবে। সিদ্ধান্ত নেবার মালিক বাংলাদেশের জনগণ। যে অবর্ণনীয় কষ্টের ভিতর দিয়ে, নির্যাতনের ভিতর দিয়ে, মানবাধিকার লঙ্ঘনের ভেতর দিয়ে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা গিয়েছে, আমরা দেখতে চাই না আগামী দিনে এরকম ঘটনা বাংলাদেশে ঘটুক। হতে পারে সে ভিন্ন মতের মানুষ। তারেক রহমান বলেন, মানুষ তর্ক বিতর্কের রাজনীতি পছন্দ করে না, রাজনৈতিক দলের পরিকল্পনা জানতে চায়। বিএনপি ছাড়া আর কেউ কর্ম পরিকল্পনা দেয়নি। কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে না, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে না, পরিকল্পনা দিতে পারে না যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। এই দেশ গড়ার পরিকল্পনা শুধু পরিকল্পনার মধ্যে রাখলে হবে না। বাংলাদেশে বহু প্ল্যানিং হয়েছে, কিন্তু প্ল্যানিংই রয়ে গেছে। আমরা আমাদের প্ল্যানিংকে বাস্তবায়ন করতে চাই। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে নির্বাচনে ধানের শীষকে জেতানোর আহ্বান জানান তারেক রহমান। ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে। এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঐতিহাসিক ও বিশ্ববাসীর কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করতে উপজেলা নির্বাহী অফিসারদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের ইউএনও সাথে ভিডিও কনফারেন্সে তিনি কথা বলেন। এ সময় নির্বাচন প্রস্তুতি বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এই ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ আমারও এসছে, তোমারও এসছে। আমরা একত্রে কাজ করলে সেই ঐতিহাসিক দিনটা শুধু আমার তোমার ঐতিহাসিক দিন হবে না, সারা জাতির ঐতিহাসিক দিনে পরিণত হবে। সবাই স্মরণ করবে ওরা যেই টিমটাই কাজটা করেছিল
তারা অতি চমৎকারভাবে করেছে এবং এমন ঐতিহাসিক স্মৃতি থাকবে যে এটার অনুকরণে করেও কেউ এর কাছাকাছি যেতে পারছে না। এটা শুধু আমাদের জাতির জন্য না, আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা আসবে তারা বলবে যে এটা তো অন্য কোনো দেশের হয়তো দেখিনি আমরা কোনোদিন। গত 3 বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় না। প্রাথমিকভাবে 125 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, কারোর প্রতি ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ থাকলে মনোনয়ন বাতিল করা হবে। এছাড়া সম্প্রতি নির্বাচন প্রচারণা নিয়ে নানা অভিযোগের তীর বিএনপি জামাতের উপর তুলেন নাহিদ ইসলাম। বলেন, আগের মতো মাফিয়াতন্ত্র চলছে এই দুই দলেই। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রাথমিকভাবে 125 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত আছেন তাদের তালিকা আমরা আজকে প্রকাশ করব। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। দেশের উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারে জনগণ এনসিপিকেই ভোট দেবে বলে প্রত্যাশা জানান তিনি। পঞ্চগড় 1 মোহাম্মদ সার্জিস আলম, ঢাকা 9 ডাক্তার তাসনিম জারা, ঢাকা 11 মোহাম্মদ নাহিদ ইসলাম। মনোনয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছেন প্রার্থীরা। তফসিল ঘোষণার পরে নির্বাচনী যে নীতিমালা বিধি রয়েছে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের পালন করতে হবে। এ সময় আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, শুধু শাপলা কলিকে ভোট দেওয়া নয়, গণভোটে হ্যাঁ ভোট দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। এবারে নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না, এবারে নির্বাচনটা গণভোট, এটা যাতে আমরা কেউ ভুলে না যাই। বিএনপি বা জামায়াতে ইসলামের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই তাদের সাথে এনসিপি জোট করেনি বলে জানান দলটির আহ্বায়ক। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে, বিএনপি জামাত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি। আমাদের সদস্য সচিব যখন সেটা একটা বক্তব্যের বিরোধিতা করেছে, জামাত ইসলাম থেকে সেটার একটা প্রতিবাদ জানানো হয়েছে মিথ্যা। ফলে এই ধরনের কাজগুলো কিন্তু হচ্ছে। নির্বাচনে রাষ্ট্র সংস্কারের পক্ষের শক্তির সাথে এনসিপি জোট করবে বলে জানান নাহিদ ইসলাম। হ্যাঁ পক্ষ নিয়ে আমরা নির্বাচনের মাঠে